বিয়ে করে কাঞ্চন যখন শ্বশুরবাড়িতে এলো, বৌমা, এই দেখো তোমার পরিপূর্ণ শ্বশুরবাড়ি। কি এটা শ্বশুরবাড়ি? হে ভগবান, আমার তো মনে হচ্ছে আমি কোনো মেলায় এসেছি। বাঁচাও আমায়। কাঞ্চনের শাশুড়ি ওকে পুরো গোটা পরিবারের সাথে আলাপ করালো। ওনাকে প্রণাম করো বৌমা, উনি তোমার শ্বশুর মশাই। আর ইনি হলেন তোমার ভাসুর আর বড় জা। আর ওই যে ওই দুজন তোমার ননদ, আর এই তিনটে তোমার দেওর। কিছুক্ষণ পরে ও যখন তার নিজের রুমে যায় রেস্ট নেওয়ার জন্য, তখন সেখানে গিয়ে দেখে ওর জায়ের ছেলেমেয়েরা ওর বিছানার ওপরে লাফালাফি করছে। কিছুক্ষণ পরে ওর ননদ ওর রুমে আসে। কিরে, তোরা এখানে কি করছিস? এখান থেকে বেরো, কাকিকে আরাম করতে দে। আচ্ছা বৌদি, মা বলে দিল ভোর 5টায় উঠে স্নান করে পুজো করে নিতে। কালকে তোমার প্রথম রান্নাঘর তো, সেজন্য। আচ্ছা ঠিক আছে দিদি। পরের দিন সকালে কাঞ্চন উঠে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে যায় এবং সে রান্নাঘরে গিয়ে সবার জন্য নানা রকম পদ রান্না করলো। আরে বাহ কাঞ্চন, তুমি তো অনেক রকমের পদ বানিয়েছো, আর গন্ধটাও দারুণ আসছে। কিন্তু কাঞ্চন, এ কি, তুমি পরোটা বানাওনি? হ্যাঁ দিদি, বানিয়েছি তো। ওই দেখো, আলুর 30টা পরোটা। জানি একটু বেশি করেছি, কিন্তু তুমি দেখো আমার হাতের আলুর দম আর পনির মশলার সাথে সব পরোটা শেষ হয়ে যাবে। কি বললে তুমি? 30টা পরোটা? এ তো অর্ধেক ফ্যামিলিরও হবে না। শোনো কাঞ্চন, এখানে জলখাবারেই 100টা পরোটা শেষ হয়ে যায়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, 100টা পরোটা? আরে হ্যাঁ, দেখতে পাচ্ছ না কত বড় পরিবার, আর সবাই এখানে মোটামুটি ঠিকঠাকই খায়। হে ভগবান, আমি তো প্রথম দিনে রান্না করেছিলাম, আর এরা মনে হচ্ছে পুরো বরযাত্রীর খাবার আমাকে দিয়ে করিয়ে নেবে। আরে কি ভাবছো? তাড়াতাড়ি করো, সবাই তো খেতে আসবে। আর তোমার এই 30টা পরোটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, তখন তো তুমি আটা মাখারও সময় পাবে না। আর আজকে তো তোমার প্রথম রান্নাঘর, সব কাজ তোমাকেই করতে হবে। তখন ছিল গরমকাল, আর কিছুক্ষণের মধ্যেই ও ঘেমে পুরো স্নান করে গেল। হে ভগবান, 100টা পরোটা বানানোর কষ্ট কি কম? তার উপর তুমি ওপর থেকে এত গরম দিলে। হে ভগবান, প্রথম দিন শ্বশুরবাড়িতে আমার এমন মনে হচ্ছে যে জীবনটা আমার নরক হয়ে গেল। সত্যি বলছি মা, সত্যি আজকে খুব তোমার কথা মনে পড়ছে। ও একলাই বিড়বিড় করে যাচ্ছিল, সেই সময় ওর ছোট ননদ পুষ্পা ওখানে এলো। আরে বৌদি, 1 ঘন্টা ধরে তুমি রান্নাঘরে আছো, এখনো 100টা পরোটাও বানাতে পারলে না? বাইরে সব পরোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেল? এরা কি মানুষ না জানোয়ার যে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে? এরা আমাকে বৌমা বানিয়ে এনেছে না কাজের ঝি? এত তাড়াতাড়ি তো কোনো রোবটও রুটি বানাতে পারবে না। হে ভগবান, এই কোথায় আমি ফেসে গেলাম? এইভাবেই পুরো 3 ঘন্টা ওর রান্নাঘরে কেটে যায়, আর ওর সমস্ত মেকআপ ঘামে ধুয়ে যায়। ব্যাস হয়ে গেছে, আজকে আর পরোটা চাই না। এই শুনেই কাঞ্চন যেন হাঁপ ছেড়ে বাঁচল। থ্যাঙ্কস গড, আমার প্রথম দিনের রান্নাঘরের দায়িত্ব শেষ হলো। এরপরে অন্তত 100 পরোটা তো আমাকে একা বানাতে হবে না। সন্ধেবেলা সব মহিলারা নতুন বউকে দেখবে বলে বাড়িতে আসে। আরে বৌমার চোখ মুখ তো ভালোই দেখতে, দেখতেও তো সুন্দর, কিন্তু বৌমা এরকম ঝিমিয়ে আছে কেন? জলখাবারে 100টা পরোটা বানালে চেহারা তো ঝিমিয়েই থাকবে। আরে কিচ্ছু না দিদি, জানেনই তো যে বিয়ের অনুষ্ঠানে বাচ্চারা কিরকম ক্লান্ত হয়ে পড়ে। তারপর এখনকার দিনে ছেলেমেয়েরা তো এমনিতেই খুব কমজোর। বা শাশুড়ি মা, বা এদিকও তোমার ওদিকও তোমার, বাবা। ওই দিন রাত্রিবেলা অনেকক্ষণ ধরে নতুন বউকে দেখার অনুষ্ঠান চলল, যাতে কাঞ্চন খুব টায়ার্ড হয়ে পড়ল। উফ, কি জানি এদের কিরকম ধরনের পেট। এক কাজ করব, কাল সকালে আমি সবার জন্য ইডলি, সাম্বার আর পোহা বানিয়ে দেব। হ্যাঁ, এটাই ঠিক হবে, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর তার জন্য আমার 100টা পরোটা বেলতে হবে না। পরের দিন সকালে কাঞ্চন সবার জন্য ইডলি, সাম্বার আর পোহা বানিয়ে রেডি করে দিল, যা দেখে সবাই বলল, আরে কি জলখাবারে ইডলি সাম্বার পোহাকে খায়? না না, আমরা পরোটাই খাবো। আরে 10-15টা পরোটা খেয়ে ঢেকুর না তুললে হয়? এ ডাল ভাত তো আমার দাঁতের নিচেও আসবে না। ঠিকই বলেছে, যাও ছোট বৌমা, সবার জন্য পরোটা বানিয়ে আনো। ঠিক আছে মা। এই বলে কাঞ্চন রেগে রান্নাঘরে চলে যায়। এত ভালো জলখাবার আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু এই সব খারাপ হয়ে যাবে। এদের সবার যখন পরোটাই খাবার ছিল, তাহলে আমাকে আগে বলে দিলেই পারত, কমপক্ষে গরমে ঘাম ঝরাতে তো হতো না। এরপর কাঞ্চন আটা মেখে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে 100টা পরোটা বানিয়ে সবাইকে খেতে দিল। কিন্তু এইসব করতে গিয়ে ও খুব ক্লান্ত হয়ে যায়। এইভাবেই ও সারাদিন কাজ করতেই থাকে। এইভাবেই কাজ করতে করতে রাত হয়ে গেলে
কাঞ্চন সবার জন্য ডাল ভাত বানিয়ে রেডি করে দেয়। আরে বৌমা, এ কি, তুমি ডাল ভাত বানালে? তার সাথে কটা পরোটা বানালে পারতে। এত বড় পরিবার, ডাল ভাতের কি হবে? হে রাম, আবার পরোটা? হ্যাঁ, এখানে সবারই পরোটা খুব ভালো লাগে। এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে পরোটার মধ্যে বিষ মিশিয়ে এদেরকে খাইয়ে দিই। এরপর কাঞ্চন রেগে গিয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য পরোটা বানাতে লাগলো। এইভাবেই 2 দিন কেটে যাওয়ার পর 3 দিনের দিন ও গরমে দাঁড়িয়ে সবার জন্য পরোটা বানাতে থাকে। তারপর দিনের বেলা ডাল ভাত বানায়, আর তখনই ওর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর ও নিজের ঘরে চলে যায়। কাঞ্চন, এ কি, তোমার শরীরে এ লাল দাগ কিসের গো? গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে 100টা পরোটা বানালে এরকম লাল দাগ তো হবেই। আর দিদিও সবজিটা রান্না করে দিয়ে রান্নাঘর থেকে চলে আসে, আর সারাদিন দাঁড়িয়ে আমাকেই একা পরোটা বানাতে হয়। মা ঠিকই বলেছিল, মায়ের কাছ থেকে যদি পরোটা বানানো শিখে নিতাম তাহলে আজকে আমার স্পিডটা বেড়ে যেত। তুমি জানো, পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর আমি 100টা পরোটা বানাতে পারি। আচ্ছা আচ্ছা, রাগ করো না, তুমি এখন আরাম করো। এইভাবেই কিছুদিন কেটে গেল। তারপর বর্ষাকাল শুরু হলে, বৌদি কি সুন্দর ওয়েদার না, কিছু ভালো খাবার বানিয়ে দাও না, আমি এখনই তোমাদের জন্য গরম গরম পকোড়া বানিয়ে আনছি। না বৌদি, পকোড়া না, পকোড়াতে না পেটে গ্যাস হয়ে যায়। তুমি না পালকের পরোটা বানিয়ে আনো, আর সাথে পুদিনা আর ধনেপাতার চাটনি। হে ভগবান, এদের এখনো পরোটা খেতে মন করছে। আমার তো মনে হচ্ছে এরা নিজের অন্তিম যাত্রাতেও পরোটা সঙ্গে করে নিয়ে যাবে। কাঞ্চন রান্নাঘরে গিয়ে পরোটা বানাতে থাকে। হঠাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তারবাবুকে কল করে বাড়িতে ডাকা হয়। দেখুন, সবসময় গরমে কাজ করার জন্য ওনার শরীরে জল শুকিয়ে গেছে, তাই খেয়াল রাখবেন উনি যাতে উনুনের কাছে না যান। আর হ্যাঁ, আপনারা যে টেস্টগুলো করিয়েছিলেন তারও রিপোর্ট চলে এসছে। আপনাদের পরিবারের সবার লিভারই ফ্যাট জমে গেছে, মানে ফ্যাটি লিভার। তাই আপনারা পরোটার মতো অয়েলি খাবার খাওয়া কমিয়ে দিন, না হলে কিন্তু আপনাদের পরিবারের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবারই সমস্যা হবে। ডাক্তারবাবুর এই কথা শুনে সবাই নিজের ভুল বুঝতে পারে, আর তারা নিজেদের খাবার দাবারকে লিমিট করে নেয়, আর ওরা পরোটা খাওয়াটাও অনেকটা কম করে দেয়, যার ফলে কাঞ্চনের আর বড় শ্বশুরবাড়িতে কোনো অসুবিধাই থাকে না। তুই এসে গেছিস? খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও। বল কি খাবি? মা, সব থেকে তাড়াতাড়ি তো ম্যাগি হয়। আমি জানতাম যে তুই ম্যাগি চাইবি, আমি বানিয়েই রেখেছি। যা, হাত মুখটা ধুয়ে এসে খেয়ে নে। সত্যি মা, আমি এক্ষুনি আসছি। তবে এই কাহিনীটি হলো রিয়ার, যে ম্যাগি খেতে খুব ভালোবাসে। সে সবসময় তার মায়ের কাছে ম্যাগিই চাইতো, আর যখন বাড়িতে কেউ থাকতো না তখন সে নিজেই ম্যাগি বানিয়ে খেয়ে নিত। এভাবেই কিছু বছর কাটার পর রিয়া অন্য একটি শহরের হোস্টেলে গিয়ে পড়াশোনা শুরু করে। তারপর একদিন, হ্যালো রিয়া, কি করছিস রে মা এখন? এই তো মা, খাবার খেয়ে এবার কলেজ যাব। আরে বাহ, টিফিনে কি বানিয়েছিস? মা, আমি ম্যাগি বানিয়েছিস? হ্যাঁ মা, দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এটাই করি। হায় ভগবান, এই ম্যাগি খেয়ে খেয়ে তোর কি পেট ভরে না? পেট তো ভরে যায় মা, কিন্তু মন তো ভরে না, সত্যি। রিয়া হোস্টেলে আসার পর থেকে দিন রাত শুধু ম্যাগিই খেত। ম্যাগি ছাড়া সে অন্য কিছু বানানো শেখেওনি, আর শিখতে ইচ্ছাও করেনি। এভাবেই তার কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সে বাড়ি চলে আসে। আর একদিন, শোন, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবি, ঠিক আছে? কি হলো, কোথাও যেতে হবে? আরে পাগলি, বলছিলাম না তোকে, আজ তোকে দেখতে আসবে। না মা, আমি এখনই বিয়ে করব না। এখন না তো কবে বিয়ে করবি, বুড়ি হয়ে গেলে? চল তাড়াতাড়ি তৈরি হ। সরলার কথা মতো রিয়া তৈরি হয়ে যায়। সুধীর আর তার মা কুসুম তাকে দেখতে আসে, আর রিয়ার সৌন্দর্য দেখে সুধীর তাকে পছন্দ করে ফেলে। আর 2 মাস বাদেই তাদের বিয়ের কথা পাকা হয়ে যায়। আর এইসবের মধ্যেই রিয়া আর অধীর একদিন বাইরে ঘুরতে যায়। কি খাবে রিয়া? আমি তো ভাবছি রাজমা চাবল খাবো। আর তুমি? আমি, এখানে ম্যাগি পাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু তুমি হোটেলে এসে ম্যাগি খাবে? হ্যাঁ, কেন নয়। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা। ওই দিন সুধীর বুঝতে পেরেছিল যে রিয়া ম্যাগি খেতে খুবই ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে সেটা তো জানার এখনো বাকি ছিল। সেদিন বিকালে, রিয়া দেখ, এবার তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এবার তো কিছু রান্না করা শিখে নে, নয়তো কি বানাবি, ম্যাগি?
এমন করলে তোর শাশুড়ি তোকে ধাক্কা মেরে বার করে দেবে। আচ্ছা আচ্ছা মা, কাল থেকেই তুমি আমাকে শিখিয়ে দিও, ঠিক আছে? রিয়ার কোনো কালই আগ্রহ ছিল না রান্না করার, তাই সে যখন তার মাকে খুব সহজেই বলে দিল যে কাল থেকে সে রান্না শিখবে, তখন তার মা বুঝতেই পেরেছিল কোনো একটা ফোন দিয়াছে রিয়া। বিয়ের জন্য আর মাত্র 10 দিন বাকি থাকায় পরের দিনই রিয়ার 4টে বান্ধবী রিয়ার বাড়ি এসে উপস্থিত হয়, যা দেখে সরলা বুঝতেই পেরেছিল যে রিয়াকে আর রান্না করানো শেখানো গেল না। আর সরলা যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। কিন্তু আসল ঘটনা তো শুরু হয় ধুমধাম করে রিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরে। বিয়ের ঠিক 2 দিন বাদে, রিয়া বৌমা এখানে এসো। হ্যাঁ মা, আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে, দ্বিতীয় দিন বাড়ির বৌমা রান্না করে। আজকে সুধীরের মেসোমশাই আর পিসেমশাই আসছেন খেতে। তুমি ভালো ভালো দেখে 3-4 রকমের রান্না করে ফেলো, কেমন? তুমি বললে আমি তোমাকে সাহায্য করি। না না মা, আমি করে নেব। রিয়া তখন তো তার শাশুড়িকে হ্যাঁ বলে দেয়, কিন্তু তারপরে তার অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ ছোট্ট থেকে ম্যাগি বানানো ছাড়া সে তো আর কিছু শেখেইনি। সে তাড়াতাড়ি কিচেনে গিয়ে নিজের ফোন খুলে বিভিন্ন রকমের রেসিপি দেখতে থাকে। আর সে ঠিক করে ফেলল যে ফোন দেখেই সে 3-4 রকমের রান্না করে ফেলবে। আর সে খাবার বানানো শুরু করলেও কিছুক্ষণ বাদে তার তো হাল খারাপ হয়ে যায়, কারণ সে দেখল চাল পুড়ে গিয়েছিল, মটর পনিরে মটর তো ছিল, কিন্তু পনির পুরো ঘেটে হয়ে গিয়েছিল, ভেন্ডির তরকারি লবণ পোড়া হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তার শাশুড়ি তাকে ডাকল, বৌমা রান্না হয়ে গেলে নিয়ে এসো, সবাই অপেক্ষা করছে। যা শুনে সে সঙ্গে সঙ্গে গ্যাসের উপরে বাসন রেখে জল গরম করতে দেয়। আর ঠিক 10 মিনিট বাদে ওই বাসনগুলোকে সঙ্গে নিয়েই বাইরে আসে। আরে বাহ, বৌমা তো অনেক কিছু বানিয়েছে। দাও বৌমা, বেশ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছেন, খিদে তো খুব পাইছে। আর মেসোমশাই বাসনের ঢাকনা খুলে তো অবাক হয়ে যায়, কারণ তাতে ম্যাগি ছিল। হ্যাঁ, বৌমা তো ম্যাগি বানাইছে, এ কি? ওই বাটিটায় দেখুন দাদা, ওতে থাকবে নিশ্চয়ই। আর দ্বিতীয় বাসন খুলেও সে দেখল যে তাতে ম্যাগিই রয়েছে। হ্যাঁ, এর মধ্যেও ম্যাগি? মেশো, এর মধ্যে ভেজ ম্যাগি আছে। আচ্ছা, আর বাকি বাটিগুলোতে কি ম্যাগি আছে বৌমা? এই বাটিটায় মশলা ম্যাগি আর ওইটায় ডিম ম্যাগি, খেয়ে দেখুন, খুব ভালো খেতে। রিয়ার কথা শুনে তো তার শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে, আর তার মেসোমশাই আর পিসেমশাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এই ঘটনার পরেও রিয়া রান্না করা শেখেইনি। রিয়ার শাশুড়ি কুসুমই সবার জন্য রান্না করত, কিন্তু একদিন হঠাৎ কুসুম রান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আর হসপিটালে। দেখুন, এখন ওনার অনেক বয়স হয়ে গেছে, আর তাছাড়া ওনার খাবারে হেলদি জিনিস দরকার, আর তার সাথে যথেষ্ট আরামও। ওনাকে টাটকা শাকসবজি, দুধ, দই এসব ধরনের খাবার খেতে দিন। আর বাড়িতে রান্না করে খাওয়ালেই সেটা ভালো, আর বাইরের খাবার একদম চলবে না। রিয়া আর সুধীর কুসুমকে বাড়ি নিয়ে আসে, কিন্তু রাস্তাতে কুসুম বা সুধীর কেউই রিয়াকে কিচ্ছু বলে না। আর পরের দিন সকালবেলাতে কুসুম, এবার উঠে তাড়াতাড়ি সবার জন্য রান্না করে নেই। এরপর কুসুম যখনই রান্নাঘরে যাচ্ছিল, তখনই হাতে পরোটা তরকারি আর চোখে জল নিয়ে রিয়া সেখানে আসে। পোড়া পরোটা আর কাঁচা সবজি দেখে কুসুম রিয়ার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে মা, কোনো ব্যাপার না, একটা কাজ করো, রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চলো, আমি বসে বসে তোমাকে সবটা বলে দিচ্ছি, তুমি করে নাও। ওই দিনের পর থেকে কুসুম রিয়াকে রান্না করা শেখাচ্ছিল, আর রিয়া খুব মন দিয়ে শিখছিল। আর 6 মাস পর্যন্ত রিয়া ম্যাগিতে হাত না দিয়ে খুব সুন্দর রান্না করা শিখে নিয়েছিল। আর তার শাশুড়ি কুসুমও অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। তারপর একদিন যখন রিয়া ঘরে ছিল, তখনই তার শাশুড়ি একটা বাটি হাতে তার ঘরে এলো। নাও বৌমা, খাবার খাও। মা, আমি তো রান্না করেছিলাম, তবে তুমি? আরে ম্যাগি বানিয়েছি তোমার জন্য, তোমারও একটু খেয়াল রাখতে হবে তো, নাকি? Thanks for watching.